আসসালামু আলাইকুম স্যার। আমি কি আসবো আপনার অফিসে? হ্যাঁ, অবশ্যই আসতে হবে। আর ওই ফাইলটা আমি সই না করলে তো আসলে ওইটা হবে না। ওই ফাইলটাতে আমি সই করলে আপনার ওখান থেকে পোস্টিং হয়ে যাবে। আর শুনুন, সত্য সাপেক্ষে যেটা কথা রয়েছে এটা কিন্তু আসলে কথায় কথায় অক্ষরে অক্ষরে এটা মিল থাকতে হবে। তা না হলে কিন্তু হবে না। কথাটা মাথায় রাখবেন। আর তা না হলে আমি ফাইলে সই সই করব না। এটা আমি আগেই বলে দিচ্ছি। বুঝতে পারছেন? ওকে স্যার। আর আপনি তো জানেন স্যার, আমি তো অবশ্যই আপনার কথা রাখবো। কারণ আপনার সঙ্গে আমি মিট করছি যেটা, এটা আমি কখনোই মিস করব না। আমি ঠিক কথা রেখেই চলবো। বুঝলেন বস? আপনি শুধু আমার ফাইলটা সই করে আমাকে এখান থেকে একটু ট্রান্সফারের ব্যবস্থা করে দিন। তারপরে আমি আপনার জন্য ব্যবস্থা সবই করব। আর আপনি ভাবছেন কেন যে আমি আপনার কথা রাখবো না? স্যার নাকি আগেই আপনি আমাকে ওইটা করবেন? মানে আপনার সঙ্গে আমার যেটা কথা ছিল। আরে ম্যাডাম, আমি আসলে নগদে বিশ্বাসী। ওইসব পরে টরে ওইসব আমি বুঝি না। আপনি আমার অফিসে এসে আগে আমার সঙ্গে সাক্ষাৎ করেন। তারপরে আপনার ফাইলে আমি সই করে এটা ওখানে স্যারের কাছে সাবমিট করে দিব। তাহলেই হয়ে যাবে। বুঝছেন? আমি নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাস করি না। আপনার কাজ হয়ে গেলে আপনি তো আমাকে ধরেই দিবেন না। তখন কি করব আমি? আপনাকে অন্যভাবে ব্যবস্থা নিতে যাব? কেন এটা করতে যাব? এটা গোপনে আপনার সঙ্গে আমার যেটা মিট হয়েছে আপনি সেটা করেন। আর এর বাইরে যদি কোনো মন্তব্য আপনার মধ্যে থাকে, কোনো চালাকি থাকে, তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। আর আপনার ফাইলেও আমার সই হবে না, আপনার কাজও হবে না। অফিস থেকে বের করে দেব। বুঝছেন? আপনি ভাগাড়ে পড়ে থাকবেন, ওই ভাগাড়েই থাকবেন। এখানে আপনার উপরে আসতে হবে না। উপরে উঠতে হলে, ভালো পজিশনে দাঁড় হতে হলে, আমার যেখানে হাত রয়েছে, আমার সঙ্গে যেটা কথা, আগে সেটা করুন। তারপরে সব হবে। হুম? ঠিক আছে স্যার, তাই হবে। কারণ আমার আসলে পোস্টিংটা দরকার। আর আমি এখানে বড় মানে অসুবিধার মধ্যে আছি। বুঝছেন বস? এই জন্য আমাকে আপনার এই কাজটা করতেই হবে। আর এই জন্য আমি আপনার কাছে একবার কেন, বারবার থাকতে রাজি আছি। আপনি শুধু আপনার জায়গাটা কোথায়, পার্সোনাল জায়গা, এই জায়গাটা একটু ঠিক করেন, তাহলেই হবে। এই নিয়ে আপনি এত টেনশন করেন না। আমি আপনাকে অগ্রিম দেব, তারপরে আপনি আমার কাজ করবেন। যদি আমি আপনাকে খুশি করতে পারি, আপনার মনকে যে মানে জয় করতে পারি, তাহলে তো আপনি খুশি মনে আমার কাজটা করে দেবেন স্যার, তাই না? হ্যাঁ, এই তো আপনি লাইনে আসছেন। আর এত সহজেই বোঝার জন্য ধন্যবাদ। কারণ আমি আপনাকে বারবার একই কথা বোঝাইতে যাব না। কারণ আরেকজন আপনার পাশেই সেদিন আপনার সঙ্গেই আমার অফিসে আসছিল। ওনারও ওই একই প্রস্তাব। উনি সুনামগঞ্জে আছে। ওখান থেকে ওনাকে আরেক জায়গায় ট্রান্সফার হতে হবে। যাই হোক, এ বিষয়ে আপনার সঙ্গে আর আমি আলাপ করতে চাচ্ছি না। তো উনার সঙ্গেই আমার এটাও মিট করা আছে। উনিও এই একই কথা। উনি তো তার আগেই রাজি হয়ে গেছে। আর আপনাকে তো একটু বোঝাইতে হলো। উনাকে আমার বোঝাইতে হয় নাই। উনি অগ্রিম রাজি হয়ে গেছে। তো ডেটটা উনার সাথে একদিন করব, আপনার সাথে একদিন করব। আর আমার পার্সোনালে আমি আপনাকে অ্যাড্রেস বলে দিচ্ছি। সেখানে ঠিক টাইম জানাই দেব। ওই টাইমে ওখানে চলে আসবেন। সেখানে শুধু আপনি আর আমি আর মাস্তি হবে। মজা হবে। আপনি আমাকে খুশি করতে পারলে আপনার আরো ভবিষ্যতে অনেক সুযোগ সুবিধা আমি দিব। বুঝছেন? হুম, বুঝতে পারলাম স্যার। কিন্তু স্যার আমার একটা প্রশ্ন, আপনি কি এই সবারই এ ধরনের উপকার করেন? আর সবাইকে এভাবে আপনি একটা একটা করে কুড়ি কুড়ি খান, মানে এরকম মাস্তি করেন সবার সাথে, নাকি শুধু আমার সাথেই করছেন? আমি তো দেখছি আমাকেও আপনি খাবেন। আবার ওই মেয়েটা, যে মেয়েটা শ্রামগঞ্জের আপনার কাছে ওই যে সাহায্য নিতে আসছে, ওরও তো আমার মতে প্রবলেম, ট্রান্সফার বা কোনো অন্য কোনো সমস্যা থাকতে পারে। তো এটা আপনি হাত আছে স্যার, আপনি এটা করবেন, কিন্তু এর বিনিময়ে আপনি আমাদের কাছ থেকে টাকা না নিয়ে জাস্ট আমাদের দেহটা নেবেন। আর এটাই কি আপনার স্যার অরিজিনাল স্বভাব, নাকি আসলে আমাদের ভালো লাগছে এই জন্য আপনি আমাদের কাছে এটা দাবি করছেন স্যার? আর যেহেতু আমাদের এটা প্রয়োজন, তো আমি তো প্রয়োজন সাপেক্ষে রাজি হলাম। তো একবার দুবার থাকলে আসলে কি হবে? কেউ তো দেখবে না, শুধু আপনি আর আমি জানবো। কিন্তু আপনার বেলায় আপনি কি অনেক মেয়েদের কাছে এইভাবে কাজ করে যাচ্ছেন চান দিনের পর দিন? এটা কেমন হয় স্যার? আমি দিনের পর দিন কার সঙ্গে কি করলাম না কি করলাম এইটা নিয়ে আপনার মাথা ব্যথা করে লাভ হবে না। আপনার কাজ আপনি
আমার কাছ থেকে সঠিকভাবে বুঝে পেলেই হবে। আর তার বিনিময়ে যেটা কথা, এটা আপনি করুন, তাহলেই হবে। বাকি হিসেবটা আপনার না, বাকি হিসেবটা আমার। আর আমি কার সঙ্গে কতগুলার সঙ্গে কি করলাম না করলাম, এটা দেখে আপনার লাভ নেই। আরে আমি কত মানুষকে এভাবে উপকার করলাম, আর কত মেয়ের জীবন এভাবে আমি টেস্ট করলাম। আর আপনি তো মানে এত মাথা ব্যথা করছেন কেন অন্যদের বেলায়? এগুলো আসলে আপনার ঠিক না। আপনারটা আপনি বুঝে নেন। আর না হলে আপনি চেপে যান। আপনার কোনো উপকার লাগবে না। বুঝতে পারছেন? জি বস, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি বস। আপনি এত মার্কেট এত হাইলাইট হলেন কিভাবে? মানে আপনার হাত আছে দেখে বস। আপনি সবাইকে টেস্ট করছেন। মানে কত মেয়ের জীবন এভাবে সর্বনাশ করছেন বস। এটা আসলে ভাবনার বিষয়। আমার নয় আমার দেহের বিনিময়ে আপনি আমার কাজটা করে দিলেন। আমি আপনাকে খুশি করব, তারপরে আপনি আমার কাজ করবেন। কিন্তু কি এরকম সবার সঙ্গে আপনি সারিতে করছেন? মানে আরো পূর্বে অনেকের বেলাগুলো করছেন? ও মাই গড! ভাবতেই অবাক লাগে স্যার। আসলেই ভাবতেই তো অবাক লাগে। তা ভালো, স্যার বিনিময়ে তো সবাই একটু উপকার পাইছে। আর আপনারও হলো, তাই না বাস? হ্যাঁ, হবে না কেন? আর আমি যে কয়দিন মানে এই চেয়ারে থাকবো, আমি জনগণের সেবা করেই যাব। বুঝতে পারছেন ম্যাডাম? আমি উপকার একের পর এক করেই যাব। আমারও হবে, আর জনগণেরও লাভ হবে। কারণ তারা দাঁড়ে ঘুরে, স্যার ফাইলটাতে সই করেন, স্যার আজকে আমার এই সমস্যা ওই সমস্যা, দরখাস্ত করতে হয়, দিনের পর দিন ভোগান্তিতে পড়তে হয়। আর আমি যদি একটু সাহায্যের হাত রাখি না, তাহলেই তো আপনাদের উপকার হয়। আর এর বিনিময়ে আপনার ওইটুকু সম্পদ আমাকে দিয়ে খুশি করতে আপনার আপত্তি কোথায়? হ্যাঁ? আর যদি আপনার আপত্তিই থাকে, তাহলে আপনার উপকার করতে আমি বাধ্য নই। আপনি যান, যেখানে আপনি উপকার পাবেন ফ্রিতে, সেখানেই যান। আমাকে লাগবে কেন? আমার কাছে আসলে গিভ অ্যান্ড টেক, বিনিময় করতে হবে। বুঝতে পারছেন ম্যাম? এইভাবে তৈরি হয়ে আপনি আমার সাথে দেখা করেন। তারপরে আমি আপনার আগে টেস্ট করব। খুশি করতে পারলে আপনার কাজ অতি দ্রুত হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি। বুঝতে পারছেন? হ্যাঁ, স্যার আমি ক্লিয়ার বুঝতে পারছি। কিন্তু স্যার, আমার একটা প্রশ্ন ছিল। যদি আপনার কোনো আপত্তি না থাকে, আপনি অবশ্য মাইন্ড করবেন না। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে, আমি যদি বস আপনাকে আমার এই দেহটা না দিয়ে যদি এই আমার এই উপকারের বিনিময়ে আমি আপনাকে কিছু টাকা দিতাম, মানে একটা অ্যামাউন্ট যদি আপনি আমাকে বলতেন, সেটা যদি দিতাম, তাহলে হয়তো আপনার কাছে আমার এই দেহ দান করতে হতো না। আমি এটা বলছিলাম স্যার। যদি এরকম কোনো অপশন থাকে, তাহলে একটু আমাকে বলেন, আমি একটু উপকৃত হতাম। কারণ স্যার, পূর্বে কোনোদিন আমি এরকম কারোর সঙ্গে থাকিনি তো, করিনি তো, আমার অনেক ভয় লাগছে আসলে। শালার পাগলি! এই আপনার ভয় কিসের? আপনি মেয়ে মানুষ না? আপনার এত ভয় কিসের? কোনো টেনশন নেই। আর আমার কোনো অর্থকড়িও লাগবে না বিনিময়ে। আমার শুধু আপনাকেই লাগবে একবার। আর সেটা অগ্রিম। পরে-টরে হবে না। এটা বলে দিলাম। বুঝছেন? দেখেন আপনি ভেবেচিন্তে কি করবেন। হলে এখনই বলেন, না হলে না করে দেন। আমি আপনার থেকে বিদায় নেব। আর এত কথা ভাল লাগে না। সরি বস, সরি। আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি অপশন খুঁজছিলাম। তো আপনার যখন আসলে টাকার লোভ নাই, আমার দেহের লোভ। ঠিক আছে বস, তাই হবে। তবে আপনি ডেটটা বলেন, আমি কবে আসবো আপনার অফিসে। তারপরে আপনার সঙ্গে আগে ওইটা করবো, তারপরে আপনি আমার ফাইলে সই করেন বা আমার কাজটা করেন। বলুন স্যার, আমি কবে আসবো? এই যে ম্যাডাম, আপনি আগামীকাল ১০ টায় আমার অফিসে এসে দেখা করেন। তারপরে একটু সময় হাতে করে আসবেন, হ্যাঁ? আমার সঙ্গে আপনার বিকাল অবধি থাকতে হবে। এরকম সময় হাতে নিয়ে আসবেন। তারপরে আর আশা লাগবে না। কালকের দিনটা আমাকে সময় দিলেই হবে। বুঝছেন? আর যদি আপনার কোনো আপত্তি থাকে, সেটা বলেন। ঠিক আছে বস, তাই হবে। আমি ঠিক আগামীকাল 10টায় আপনার অফিসে পৌঁছে যাব। কিন্তু বস, আরেকটা কথা। আহ আমি কিন্তু আপনার সঙ্গে এভাবে খালি খালি থাকতে পারবো না। যেহেতু আপনি তো বোঝেনি ব্যাপারটা। এরকম ভয় রেখে কোনো কাজ করতে পারবো না। আর আমি
এটা বলতে চাচ্ছি যে আপনি খালি খালি আমার কাছ থেকে মজা নেবেন এই ধরনের কোনো আশা করেন না। জাস্ট কাছে একটু প্রোটেকশন রাখবেন, তাহলেই হবে। আর ভয় থাকবে না। আপনি যত মানে যে কয়বার খুশি একটু দেখে শুনে আমাকে কষ্ট দিবেন না। একটু থাকবো, ঠিক আছে, আমি কষ্ট মেনে নিয়ে আমার কাজটা করে নেবো যেহেতু আমার দরকার। কিন্তু বস, আরেকটা কথা বলি, সেটা হলো আপনি কি মানে মানুষের উপকারের বিনিময়ে এগুলাই শুধু নেন? মানে আপনার এই আমাদের নারীদের এই দেহের প্রতি লোভ, আর টাকার প্রতি কোনো লোভ নাই? আমি এটাও আপনাকে জাস্টিফাই করে দেখলাম। কিন্তু বস, এই ক্ষমতা মানুষের কতদিন থাকে বলুন তো? উপরওয়ালার কাছে মানুষ এত পাপ করতেছে, এই যে এত পাপই হয়ে যাচ্ছে বস। আসলে মানুষের ক্ষমতা সবসময় একরকম থাকে না, একসময় না একসময় পরিবর্তন হয়ে যায়। আর আজকে আপনি যত অপকর্ম করছেন, এই পাপের দায়ে আপনাকে একদিন এই ক্ষমতা থেকে উচ্ছেদ হতে হবে। সেদিন বস আপনার আর পালানোর জায়গা থাকবে না, বুঝছেন? তো যাই হোক, আমি আপনাকে এটা রাগ অভিমান করে বলছি না, মানে এটাই আসলে বাস্তব। আর ঠিক আছে বস, আর আর কি বলবো, আমি আগামীকাল 10টায় আপনার অফিসে এসে সাক্ষাৎ করবো এবং বিকাল পর্যন্ত সময় নিয়ে আসবো। 5টার মধ্যে আমাকে ছেড়ে দিতে হবে। আর নেক্সট বস আমাকে টাকা যাবে না। আমাদের এই উপকারটুকের বিনিময়ে আমি আপনাকে জাস্ট কালকে 3টা গিফট করবো। এই দিন সময়ের মধ্যে আপনি যা খুশি তা করবেন, যত খুশি তত করবেন। কিন্তু নেক্সট আর কোনোদিন আমি আপনাকে এই ধরনের দেবো না। মানে আমার স্বার্থ সাপেক্ষে এটাই আমার কথা। আর দ্বিতীয় দিন আমার কাছে কোনো কিছু চাইবেন না। তো ঠিক আছে বস, তো রাখি, অনেক কথাই হলো, নাকি আর কিছু বলবেন? না, কথা আর কি বলবো, কথা তো হয়েই গেল। তো ঠিক আছে, রাখতেছি। আপনি সতর্ক হন এবং রেডি হয়ে কালকে 10টার মধ্যে আমার অফিসে চলে আসবেন, ঠিক আছে? তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে বস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমার একটা ছেলে আর একটা মেয়ে। তো আমার মেয়ের জন্মদিনে বিশাল বড় একটা অনুষ্ঠান করলাম। কিন্তু আমার বাড়িতে মানে যে কয়টা রুম ছিল, আত্মীয় স্বজন খাওয়া দাওয়া শেষে অনেকে দূর দূরান্ত থেকে আসছিল, তারা আর কেউই গেল না। অনেকেই গেল, অনেকেই থেকে গেল। তো তাদের শোয়ার ব্যবস্থা করার জন্য মানে আমার সব রুমে আমি তাদের তো আর খারাপ জায়গা শোয়া দিতে পারি না। তো সবাইকে রুম ছেড়ে দিয়ে শোয়ার জায়গা করে দিলাম। আমার মেয়ে, তার বাবা, মানে তারা আলাদা একটা রুমে থাকলো। আর আমি স্টোর রুমে, নিচতলায় যাই, স্টোর রুমে হচ্ছে বিছানা দিয়ে মানে আমি আর আমার ছেলে দুজনে এক রুমে ঘুমালাম, মা ছেলে মেয়ে। তো আমার ছেলে বাইরে যাই হোক আড্ডা মাড্ডা মারতেছিল, আমি চুপচাপ ঘুমায় পড়ছি স্টোর রুমে। এখন ওর আব্বু আমাকে বলছিল যে তুমি যাই করো না করো স্টোর রুমে ঘুমাও না, অন্তত এই ফ্লোরের উপর তলায় মেঝেতে হলেও একটু ঘুমাও। তো আমি এটা না মেনে আমি দেখলাম যে আসলে যারা আমার মেহমান, তাদের তো আর খারাপ জায়গায় শুতে দেওয়া যায় না। তাদেরই আমি সব খাট বিছানা রুম ছেড়ে দিয়ে আমি আসলে স্টোর রুমে যেয়ে মানে শোয়ার ব্যবস্থা করলাম। কিন্তু আমাদের স্টোর রুমটা এতটা নোংরা ছিল না, মোটামুটি বেশ ভালোই ছিল। তাই ওখানে শোয়ার ব্যবস্থা করলাম। আর আমার ছেলেটা আমাকে বললো, জামু মানে স্টোর রুমেই না হয় তুমিও ঘুমাও আমিও ঘুমাই। তাই বললাম ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই, তুমি বাইরের থেকে ঘুরি ঘাড়া তোমার বন্ধু বান্ধব তাদেরকে বিদায় আদায় করে দিয়ে তুমি এসে এখানে শুয়ে পড়ো। তাই বলে আমি একটু দরজা মেলাই দিয়ে আমি নিজে ঘুমায় পড়লাম। তো যাই হোক, তখন প্রায় রাত 12টা বা 12:30 বাজে এরকম একটা সময়। তখন আমার ছেলেটা কখন আসছে আমি তাও জানি না, মানে আমি সারাদিন মেহমানদারি করে মানে আমি ক্লান্ত ছিলাম। তো স্বাস্থ্য বাস্থ্য ভালো মোটা সোটা মানুষ, আমি ওই ফ্যান ছেড়ে দিয়ে মানে আরামে রিল্যাক্স একটু ঘুমাচ্ছিলাম, মানে কখন যে ঘুমায় গেছে আমি নিজেও জানি না। কিন্তু অর্ধেক রাতে হঠাৎ আমি ঘুমের মাতালে খুবই যেন আমি অস্থির, কষ্ট হচ্ছে আমার। কিন্তু ভাবলাম যে কিরে এরকম হচ্ছে কেন, মানে আমার এইরকম। তারপরে আমি একটু নড়ে চড়ে ঘুরে শুতে যাই, দেখি আমার উপরে ভারী কিছু একটা চেপে আছে। তো এইটা অনুভব করে মানে ঘরের মধ্যে রুমের মধ্যে বাতিটাও নেভানো ছিল, লাইটটা বন্ধ ছিল, আর যা অনুমান করতে পারিনি। তারপর হঠাৎ মনে হলো যে আমার ছেলেটা তো আমার পাশেই শোয়ার কথা, কিন্তু কই ও নেই, আর আমার এইটা এরকম ভার ভাল লাগছে কেন এতটা, মানে আমার যেন দম বন্ধ হয়ে আসছে এরকম একটা ভাব লাগতে লাগলো। তারপরে
আমি যাই হোক ধাক্কা দিয়ে খুব চাপাচাপি করে হাত দিয়ে সরাই দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তবুও দেখি সরে না। তো হঠাৎ একটা হাত এসে যেন আমার মুখ চেপে ধরলো। তো আমি এইটি অনুভব করি কি ব্যাপার, আমার মুখটা আবার চেপে ধরে গেল। তো এখন এইটা অনুভব করতে যাই দেখি যে ওদিকেও কামসারা, মানে সেট করে ভিতরে গেতে দিচ্ছে। তো এইটা আমি আসলে পরে যখন ঘুম ভেঙে গেল ভালোভাবে তখন আমি বুঝতে পারলাম। যখন যাই হোক খুব জোরাজোরি করে সরাই দিলাম, তখন দেখি যে না, আমার ছেলেই তো। আসলে ও ঘুমের মাতাল, আমি ঘুমাই রয়েছি, সে এসে মানে আমাকে এইভাবে ইয়ে করতেছে। তো আমি তাকে বললাম যে তুমি তুমি এটা করতেছে কেন? আর তখন বলতেছে যে আম্মু, আমি তোমার মুখ চেপে ধরছি এই জন্য যাতে তুমি মানে চিল্লায় বা কাউকে কোনো কিছু না বলো, এই জন্য তোমার মুখে হাত দিয়ে আমি রাখছিলাম যে ঘুমের ঘুমের ঘরে যদি তুমি উঠে পড়ো। তখন বলতেছে যে কি অবস্থা তোমার, কত দূর? তো তখনও হেসে দিয়ে বলতেছে যে যা হওয়ার হয়ে গেছে, মানে শেষ। আমি অনেকক্ষণ ধরেই তো চলতেছি, তুমি ইয়া তো ঘুমাইতে পারো, আর তুমি এইভাবে ঘুমাইলে কিচ্ছু টের পাও না, এটা আসলে আমি আজকে বুঝলাম। মানে আমি অনেক কিছু করে ফেলছি কিন্তু তুমি কিছুই টের পাও নাই। তখন আমি শুনি অবাক, কি ব্যাপারে, ও বলে কি, আসলে কি সত্যি নাকি? তো পরে আমি কিছুক্ষণ পরে ওর কথা শুনে মানে আমি একটু মানে কেমন যেন একটা অবাক হয়ে গেলাম, ওর অবাক দৃষ্টিতে তাকায় রলাম ওর দিকে। তারপর আমি বলতেছি যে মুখটা ছাড়ো, তুমি কোনো কিছু, আমি কাউকে কিছু বলবো না, তুমি না আমার ছেলে, তো তোমার কথা আমি কি কাউকে বলি? যাই হোক আমার কাছে কেমন যেন একটা মানে ব্যথা বা অসহ্যকর মনে হচ্ছিল, আর কেমন যেন আমার মধ্যে একটা বিরক্তকর লাগতেছিল। তখন আমি বাথরুমে গেলাম, যে যাই হোক বাথরুমে যাই নিজে একটু পরীক্ষা করে দেখলাম যে তাই তো, মানে সবকিছু এরকম এলোপাতাড়ি ভেজা। তো এইটা অনুভব করে আমি বুঝলাম যে সারছে তাহলে, মানে আমি যতক্ষণে ঘুমাইছিলাম এর মধ্যে সবই হয়ে ও মানে ও সেরে ফেলছে। তো এইটা ইয়ে করে আমি একটু খুব ক্লান্ত বোধ করতেছিলাম, আসলে সারাটা দিন মেহমানদারি করছি তো, মানে শরীরটাও ভালো ছিল না। আর এর মধ্যে যে ও এসে আমার ঘুমের ঘরে এরকম করে সবকিছু করে ফেলছে, কতক্ষণ ধরে বা করছে কে জানে। তারপরে আমার যখন ঘুমটা ভাঙছে তখন তো আমি নড়চড়া করে মানে কোনো একটা কিছু ভারী অনুভব করে ধাক্কা দিচ্ছিলাম, কিন্তু ও বরং সে একটা হাত এসে যেন অন্ধকারে আমার মুখটা চেপে ধরছে। তখনই আমি খুব পাঁচটা করে বুঝতে পারলাম যে আমার ছেলে। তো তখন যাই হোক ওকে কিছু বললাম না, না বলে ওকে আমি বললাম যে ঠিক আছে, তুমি এটা যখন করছো, ঠিক আছে তুমি এই রুমে ঘুমাও, আমি আসলে তোমার কাছে এটা আশা করিনি বাবা, আর আমি এটা কাউকে বলবো না। আমি রুম থেকে বের হয়ে যাচ্ছি, আমি অন্য ফ্লোরে যেয়ে ঘুমাই, তোমাকে বিশ্বাস নেই তুমি আবার কখন কি তোমার হয়, কাকে মনে করে কি করো। তখন ও আমাকে বলতেছে যে একটা কথাও বলবা না, তাই বলে আমার মানে চুল চেপে ধরছে, ধরে বলতেছে যে এখানে চুপচাপ ঘুমায় পড়ো। তো আমি যাই হোক মনটা মানে আমার অখুশি লাগতেছিল। আমি বাইরে থেকে একটু ঘুরে গেলে এসে দেখলাম যে কোথাও জায়গা নেই, সব রুম ভরপুর মানে মেহমান শুয়ে আছে। যে তাদের তো আর খাপ জায়গায় শোয়ানো যায় না, তাদের এই জন্য রুম ছেড়ে দিয়ে আমি স্টোর রুমে ঘুমাইছি। তারপরে এসে আবার দরজা লাগিয়ে দিয়ে আমি শুয়ে পড়লাম। এখন এও প্রায় রাত শেষের দিকে, তখনও আমি আবার ক্লান্ত শরীর তো ঘুমায় পড়ছি, তখনও দেখি ওই একই অবস্থা, মানে ধুমসে চলতেছে। তখন আমি বুঝতে পেরে আমি কি আর কিছু বলতেছি না, যে যা হয় হোক গা, তো মানে ছেলেই তো আপনাকেও না। তো কিছু না বলে আমারও খুব ভালো লাগতেছিল। অনেক সময় পরে সে দেখি যে সেই বা কত পারে, মানে এক সময় ওর সবকিছু শেষ হয়ে গেল, পরে আমাকে বলতেছে জাম্মু এখন তো সবারই মেহমানদারি করতে হবে, উঠে পড়ো। তো যাই হোক একদম শেষ রাত্রে শুভ সাদিকের আগে আমি উঠে পড়লাম, উঠে ওকে সাথে করে বললাম যে ঠিক আছে, তাহলে মেহমানদারি করতে হলে তোমারও করতে হবে, তোমারও মেহমান আছে আমারও মেহমান আছে, চলো মা ছেলে দুজনে গোসল সেরে নিয়ে তারপরে হচ্ছে সবাইকে আবার নাস্তা টাস্তা বানিয়ে খেতে দিই। তো তারপরে থেকে বন্ধুরা মানে আমার ছেলে যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেল, লজ্জা ভয় ভেঙে গেল। তখনও মাঝে মধ্যেই এরকম করতো, মানে আমাকে ডেকে মানে আমার যেন বাধ্য করতো, ব্ল্যাকমেইল করার মতো, মানে খুবই চেষ্টা করে দিনের পর দিন এইভাবে ও একটা সাত রেগালো করতো। বলে যে আম্মু, তুমি কোনোদিন আমাকে বিয়ে শাদীর কথা বলে টলো না, মানে এভাবে আমি যে মানে একটা ইন্টারেস্ট মজা পেয়েছি এটা থেকে আমাকে বঞ্চিত করো না, দিনের পর দিন যেন তুমি আমাকে এ বিষয়ে একটু হেল্প করবা। তো আমি আর আমারও আসলে ভালোই লাগতো, মানে ছেলে মানুষ তো মানে খুব করেই ও করতো। তো তারপর থেকে আমি নিয়মিতই ওকে যাই হোক সহযোগিতা করতাম, সবকিছু দিতাম।
ও করতো আর ওর সার্বিক সেবা যত্ন যা কিছু একটু বেশি বেশি করে করতাম, কারণ আমাকেও এতবার যখন মানে লজ্জা ভেঙে দিয়ে উপকার করা শুরু করলো, তা আমার খুব ভালো লাগতো বন্ধুরা। তারপর থেকে যেন কেউ এটা মাইন্ডও করে না, নিজের ছেলে। আমি ওকে নিয়ে মানে আমার বাড়ির মধ্যে সমস্ত কাজকর্ম করি। তা যাই হোক, সকাল শেষে ও আমি স্নান করলাম, স্নান করে সেরে সবাইকে মেহমানদারি করে বিদায় টিদায় করে বাড়িটা ফাঁকা হয়ে গেল। তারপর থেকে ছেলের সঙ্গে আমার দিনের পর দিন চলতে থাকলো। কিন্তু বলো, করার কিচ্ছুই ছিল না, মানে বাধ্যতামূলক যেন হয়ে গেছে ঘুমের ঘরে। তো বন্ধুরা, আমাদের গল্পটি যদি তোমাদের একান্ত ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আরো সুন্দর ভিডিও নিয়ে আসছি, ততক্ষণে অপেক্ষায় থাকো। নিজের স্বাস্থ্যের যত্ন নিও। আল্লাহ হাফেজ। হ্যালো আব্বু। হ্যাঁ রেশমা, ভালো আছিস মা তুই? না আব্বু, আমি খুব একটা ভালো নেই। কেন, তোমার শ্বশুর শাশুড়ি কি জ্বালাতন করে? না না, আমি তাদের দোষ দেব না, তারা খুব ভালো মানুষ। কিন্তু তোমার জামাই যে আরাকখান নিকা করে নিয়ে আসে, এই সতীনের ঘরকে আমি করব, তুমি বলো, তুমি কি এটা শুনেছো? কি? রেশমা, কি বললি তুই? আমার কথা শুনে অবাক হচ্ছ? হ্যাঁ, এইটাই সত্যি। আরে বলিস কি রে বাবা, এটা তো তুই কখনো আগে বলিস না আমাকে। আব্বু, এইটা করাও আজ 3 মাস হয়ে গেল, কিন্তু তোমারে আমি জানাইতে চাইছিলাম না, যেহেতু তোমরা দেখে শুনে তো আমাকে বিয়ে শাদী দিছো। আর আমার স্বামীর মান সম্মান যাক, এটা আমি চাইছিলাম না। আসলে ওকে আমি দারুণ ভাবে ভালোই বাসতাম, কিন্তু ওর যে কিসে কম পড়লো, ও আর টানিকে করে নিয়ে আসলো, এটা তো আর আমি আগে জানি না। শুনেছি আমাকে বিয়ে করার আগে নাকি ওর একটা সম্পর্ক ছিল, আর সেই মেয়েটাই আজকে ওর ঘরে উঠে আসছে। তো উঠে যখন আসছে, আমিও মেনে নিয়েছিলাম। কিন্তু ইদানিং কালে দেখছি তোমার জামাই আমার ঘরে আসেই না, খালি ওই বউরে নিয়েই থাকে, সবসময় ওকেই সময় দেয়, আমাকে একদম সময় দেয় না। দেখো, তোমার আমি এরকম জোয়ান ভর্তি মেয়ে, একটা সুন্দরী, তারপরেও তোমার জামাই হচ্ছে না, ওর আর একটা লাগবে। বাধ্য হয়ে তোমাকে আমি আজকে ফোন করলাম। এখন তুমি কি করবা, কি ব্যবস্থা নেবা নাও, আমার আর ভাল লাগছে না। রেশমা, আমি বলি কি, কি আর করার, জামাই যখন এটা করেই বসছে, তো এটা মেনে নে না। আর তা না হলে বা এই বয়সে এখন কি করবি বল? তোকে অতিরিক্ত আমি বাবা হিসাবে তোর স্বামীর কাছ থেকে নেয় ছাড়াই নিয়ে আসতে পারি, আমার ঘরে রাখতে পারি, তারপরে নয় অন্য জায়গায় আবার তোকে একটা দেখে শুনে দেবো। তো সেটাই ভালো না এখানে ধরে থাকবি তুই? সেটা তোর উপর নির্ভর করছে, তুই ভালো মন্দ ওখানে আসিস, তুই মারে ভালো বুঝিস। তুই যেটা বলবি সেটাই করব, বল কি কি করব আমি? না না আব্বু, এটা আসলে আদৌ সম্ভব না ওর ঘর করা। তুমিই বলো, ওই সপ্তাহে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে একটা দিন এসে আমার ঘরে থাকে, ওতে কি আমার হয় তুমি বলো? আমি তোমার এত সুন্দর জোয়ান মধ্যে একটা মেয়ে, আর আমার ওই 2 সপ্তাহ 3 সপ্তাহ ওই 1 মাস বাদে একদিন আমার ঘরে এসে থাকবে, সে ওতে কি আমার হবে? হ্যাঁ, এভাবে কি তোমার মানে তোমরা এইভাবে দেখে আমাকে বিয়ে শাদী দিছিলে? আমি আজকে এই কথা বলতাম না যদি ও আমাকে ঠিকঠাক মতো দিত। ও আমাকে তো দেয়ই না, ও খালি ওর ওই বোরে নিয়ে পড়ে থাকে। তাহলে আমার তো চলতে হবে নাকি? এখন আমার কি ব্যবস্থা করবে তুমি করো, আমি যে কি করে বসবো আমি নিজেও জানি না। তাহলে আমি কি করব তুই আমাকে বলে দে। আমি ওসব জানি না, তুমি কি করবা তুমি করো। দেখ রে বাবা, তোর মা যদি আজ বেঁচে থাকতো, তার সঙ্গে পরামর্শ করে যা হয় করতাম। কিন্তু তুই বল আমি কি করব, তোর যেটা ভালো হয় তুই সেটা আমাকে পরামর্শ দে। আমি তোর পরামর্শ শুনে একমত হয়ে সেটাই করব, বল। বাবা, আমি বলছিলাম কি, মা যেহেতু আমার বেঁচে নেই, তা তোমার সংসারে যদি আমি একবারে যেয়ে থাকি, তুমি আমাকে চালাতে পারবে না? রেশমা, আমি তোমাকে চালাবো কেন? প্রয়োজনে তুমি যদি ওখানে ভাত না খাও, তো চলে আসো, আসার পরে না হয় দেখে শুনে আর একটা সুপাত্র দেখে তোমার আবার সম্বন্ধ করে বিয়ে শাদী দিব। না না বাবা, আমার ওই পরের ছেলের ভাত খাওয়ার স্বাদ মিটে গেছে, আমার আর কারো সংসার করতেই ভাল লাগছে না। দেখো বাবা, আমার তো বিয়ের আগে তুমি আমার সঙ্গে 2 দিন থাকছিলে, বলছিলে না যে তোর মা নেই, তুই আমার একটা উপকার কর। 2বার তো করছিলে, আমার তো খুবই ভালো লাগছিল। দেখো, তোমার মতো করে এত শান্তি সুখ দিতে আমার এই স্বামীটাও পারেনি। তাই তোমাকে বারবার আমি মিস করছি, তোমার কথাই আমার মনে হয়। তো এই জন্য বলতেছি, যখন আমার স্বামী আটটা নিকে করে সে সংসার করতেছে, এই ওসিলা ধরে তার সংসার থেকে আমি একদম একদম ক্লিয়ার হয়ে তোমার সংসারে চলে যায়, যাওয়ার পরে বাপের সংসারে মেয়ে থাকলে কি হয়, মানুষে কিছু বলবে না। আর তোমারটাও আমি নিতাম, বা তুমি আমাকে এভাবে দিনের পর দিন ধরে রাখতে তোমারও হতো। প্রধানের সন্তানাদি যা চাইতে সবই দিতাম, সমস্যা কি ছিল? দেখো একটু ভেবে কি করবা। কি একটা আজব কথা মেয়ের।
আচ্ছা, এইটা কি সম্ভব হয় তুই বল না। এটা দুই একবার শখের বিষয়, সেটা হচ্ছে আলাদা জিনিস, কিন্তু সারা জীবনের জন্য তুই আমার সংসারে থাকবে, সমাজের মানুষ কত কটু কথা বলবে, এগুলা কি ভালো দেখাবে তুই বল। বাবা, এই জীবনে দুই পুরুষের সাক্ষাৎ পেলাম। এক হচ্ছে তুমি, আর এক হচ্ছে আমার স্বামী। তো আমার এই স্বামীও তো উঁচু লম্বা কম না, তারপরেও তার চেয়েও তোমারটা ভালো, বেশ মোটা বড়, বুঝতে পারছো? আমি স্বামীর চেয়েতে তোমার কাছে সুখী ছিলাম ভালো। আমার খুব ভালো লাগতো বাবা। তুমি 2 দিন যদি আমার সঙ্গে এভাবে না করতে, না থাকতে, তাহলে হয়তো এটা আমি অনুমান করতে পারতাম না বাবা। এই জন্য স্বামীর সংসারে এই সতীনের ঘরও আমি করতেই যাচ্ছি না। তুমি আমাকে দুমুঠো ভাত কম দাও, তবুও তুমি আমাকে এটা দিয়ে শান্তিতে রাখো। আমি তোমার কাছেই আসতে চাই বাবা, তুমি না করো না। আমি কি তোমার কাছে মেয়ে হয়ে ভারী হয়ে যাব? তুমি আমাকে রাখো, দেখো আমি তো তোমার কোল ভরা মেয়ে, না দোষ নুদোষ, সুস্থ পুষ্ট, কত সুন্দর সুরল। হ্যাঁ, আমাকে চেহারা সুরত কম। তুমি তো আমাকে পাইলে সেই সময় পাগল হয়ে যেতে, মানে হাসতে পাসতে একদম ধরতে খাইতে। কত সুন্দর তোমার ইয়ে, আমার ভালো লাগতো। আর আজকে তুমি না করছো কেন? আমার পেটটা কি এতই বড়, আমি কি এতই খাই নাকি যে তুমি আমাকে না করছো? বাবা শোনো, আমি তো শিক্ষিত মেয়ে, প্রয়োজনে টিউশনই করব। তবু আমি তোমার কাছে থাকতে চাই, তোমারটাই নিতে চাই বাবা, তুমি না করো না প্লিজ। দেখো তোমার ওইটা অনেক বেশ মোটা, আমার খুব ভালো লাগেছে বাবা। তোমার কাছে আমার থাকতে চাই, তোমার জন্য আমি সেবা যত্ন করি। তুমি আমাকে একটা সুযোগ দাও না, আমি এখান থেকে চলে আসি। আরে কিসের সুযোগ? সুযোগ তো তোমার আছেই। শোনো, তোমাকে যদি ওখান থেকে নিয়ে এসে আর একটা বিয়ে শাদী দিই, তাহলে তোমার ঘর সংসার করা হলো। আবার তুমি যদি বাবাকে খুশি করতে চাও, আমার এখানে কি তুমি আসবা না জামাই সঙ্গে করে? তখন তুমি আমাকে খুশি করো, সুযোগ কি আর জীবন থেকে চলে যাবে? তুমি চাইলেই মাঝে মধ্যে আমাকে খুশি করতে পারো বা আমারটা নিতে পারো, কিন্তু জীবনে একটা সংসার করো, আমি আর বাঁচবো কতদিন, বোঝো না? শোনো বাবা, ওই সমস্ত বনীতি কথা ছেড়ে, ওইসব নেকামো কথা ছাড়ো, ছেড়ে মানে আমার সঙ্গে একটু ভালো কথায় আসো। আমি কারোর সংসারে যাইতে যাচ্ছি না, ও বোঝা হয়ে গেছে। আর তা না হলে কি করবো জানো, একবারে দৌড় দিয়া চলে যাব, যাতে জীবনে আমার কেউ খুঁজে না পায়, ওখানেই জীবন যাপন করব। আর মানুষ থাকে না, আমি মনে করবো যে দুনিয়াতে আর আমার কেউ নেই। আর যদি এটা না চাও, তাহলে তুমি তোমার কাছে ধরে রাখো, তোমার কাছে আমি থাকবো, তোমারটাই আমি নেবো, তোমার সঙ্গে আমি সংসার করতে চাই, বুঝতে পারছো? খবরদার, আমাকে একদম না করো না, আমার কিন্তু মাথা ঠিক নেই, মেজাজ ঠিক নেই। এমনি স্বামী আমাকে আজ কয়টা দিন ধরে জ্বালাচ্ছে, আবার তুমি যদি এই ধরনের ইয়ে করো, জায়গা না দাও, আমি কোথায় যাব? আমার কিন্তু যেটা বললাম ঠিকানা ওইটাই, কিন্তু ক্লাস ঠিকানা ওখানে চলে যাব, পাড়ার মানুষের দিয়ে খাওয়াবো। বুঝো কথাটা, হিসাব করে কথা বলো আমার সঙ্গে, বুঝতে পারছো? আরে রেশমা, এত রাগ করছিস কেন? তোর এতই লাগবে? তোর এতই ইয়ে উঠছে? হ্যাঁ? আয়, তুই কালকেই চলে আয়। বাবা তুমি সত্যি বলছো? হ্যাঁ, মিথ্যা বলার কি আছে? তোর যখন এতই লাগবে, তোকে থামাইতে হবে না। তোর যেহেতু এত দরকার, আয়, নিবি কত? তুই কালকেই চলে আয়, আমি সত্যিই বলছি। আর তুই এখানে এসে একটা কাগজ ওকে পাঠাই দে, ক্লিয়ার হয়ে যা। তুই আমার কাছেই থাক, সন্তানাদি যা কিছু ভবিষ্যতে যা দরকার হয় তোর কাছ থেকে নেবো, আয়। বাবা, তোমার এই রাজি হওয়া কথাটা শুনে আমি যে কত খুশি হয়েছি তুমি কি জানো? আমার এখন কত শান্তি লাগতেছে, কত ভালো লাগতেছে, হ্যাঁ। সত্যি আমি কালকে একদম গাত্তি গুট্টা বেঁধে চলে আসতেছি বাবা। তুমি রেডি থেকো, দেখো আগের চেয়েও সুন্দর করে আমাকে চালাবে কিন্তু। আমার একদম খালদানি উঠছে, আর ভালো লাগছে না জানো। আমি কালকেই কিন্তু চলে আসতেছি। আরে হ্যাঁ, আমি তো চিন্তা ভাবনা করেই তোকে বলছি তুই চলে আয় না, আমি তোর জন্য প্রস্তুত। আয় তুই আগে, দেখি তোর কত কি লাগবে আর কি উঠছে, দেখবো নে আমি। দেখবানে মানে? তুমি কি আমার সঙ্গে রাগ করে কথা বলছো? না না, রাগ করে বলবো কেন? তাহলে? আরে বাবা, কালকে চলে আসো তুমি, তুমি যখন এত করে বলছো, এই জন্য বলছি। ঠিক আছে বাবা, তাহলে কিন্তু আমি কালকেই চলে আসতেছি সকালে। আচ্ছা ঠিক আছে, আমার আবার একটু শহরে যেতে হবে, তো তো রাখতেছি এখন, হ্যাঁ? আচ্ছা বাবা, ঠিক আছে, তো রাখো, আসতেছি আমি, ভালো থেকো। তো বন্ধুরা, সতীনের ঘর করব না বলে বাবা আমাকে যে উপকারটা আজ করলো, এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, নিজের যত্ন দেবে। আল্লাহ হাফেজ।